মা একটু অসহায়, তারপরে আমার স্বামী নাই, তখন আমার চলার মতো তো কিছু লাগবে, এর জন্য মনে করেন আমি যাওয়ারই করছি পরিকল্পনা করার পরে আমি আমার মানে চাচা হয় হিসাবে, এর নাম হলো আবুল হাওলাদার, এর কাছে বললাম। তো আবার এর বলে কোন বন্ধু থাকে বলছে দুবাই, তো আবার হেরে ধরছে, হেরে ধইরা বলছে যে আমার এই বাস্তিটা দুবাই এই বিদেশ যেতে চায়, তাহলে আমি পরে পাঠানোর ব্যবস্থা করি। তখন বলছিল প্রথম গার্মেন্টসের বিষয়ে যাওয়ার জন্য, পরে গার্মেন্টসের বিষয়ে করছে। পরে আমি ধানবন্ডি ওই ইটার নামটা মন নাই, মানে ধানবন্ডিতে যাই এটা দেওয়া হলো, আমাদের দেওয়াই হয়ে আমাদের নিল, নেওয়ার পরে গার্মেন্টসের কাজ দিছিল কয়দিন। কয় টাকা কন্টাক্টে গিয়েছেন বা টাকাগুলো কিভাবে ম্যানেজ করেছেন? টাকা বলছিল ৮০,০০০ টাকা দেওয়ার জন্য, মানে ৮০,০০০ টাকা কন্ট্যাক্টে। তখন এরা ৮০,০০০-এর জায়গায় ১,২০,০০০ টাকা নিয়ে গেছে, বুঝছেন। পরে দিছি, দেওয়ার পরে এমন বলছে যে ওই ওই আমার এই চাচা বললো কি এই টাকা দেওয়া লাগবো, পরে তোমার বেতন স্যালারিও ভালো থাকবো, ২০-২৫,০০০ টাকার মতো স্যালারি পাইবা, সমস্যা নেই, যাও। পরে আমি বললাম ঠিক আছে, হ্যাঁ যাত্রাল করছে, আমার জানা ওনার লোক, আমার চাচা লাগে এটা মনে করে। পরে আমরা গেলাম, যাওয়ার পরে গার্মেন্টসে কয়দিন কাজ দিছিল। পরে গার্মেন্টসের মালিকে বললো কি আমাদের বাসায় কাজের লোক লাগবে। তখন নাম আসল, মালিকের নাম আসল আব্বাস স্যার, আর আরবিয়ানের নাম আসছিল আলী সাহেব, সে আসছিল পাকিস্তানি, আর একজন আসছিল আরবিয়ান, দুই মালিক ছিল। তখন তাদের মানে এদের বাসায় নিচ্ছে কাজের জন্য, আমাদের বাসায় কাজ করা লাগবে। তা বুঝেনি তো বাসার কাজটা যে কি, এগুলো তো আর বলা যায় না, মানে খারাপ, মানে এরা একটা বলে করে আর একটা, এদের একটা কাজ করতে গেলে আর একটা না হলে ওটার লেগে মানে খারাপ ব্যবহার করে, ওইটা না হলে আর একটা করতে গেলে আর একটার জন্য তারা খারাপ ব্যবহার করে, তো এরকম করতো। আর তাদের খাবার তো আমরা খাইতে পারতাম না, আর এরা যা করতো, মানে তারা যা খাইতো তা তো খাইতে দিত না, মানে অন্য খাবার দিত খাওয়ার জন্য, এরকম অত্যাচারগুলো এরা করতো। মানে আপনি রান্না করতেন না? এরাই রান্না করতো, রান্না বান্না কি রান্না আমাদেরই করা লাগতো, এরা কি রান্না করতো, এরা তো খালি এগো সামনে দিব এরা খাই, এগো তো কোনো রান্না বান্না কোনো কাজই নেই। এরা ওই হপায় একটা ড্রেস পরলো, ওইটার ফিক্কা ফালাই দিল, ওইটা থুয়ে আবার আরেকটা পরো। তখন আমি বললাম ওই মালিককে বললাম যে স্যার আমার তো ইয়ার জন্য আনছে, গার্মেন্টসের কাজের জন্য আনছে, কিন্তু আমি তো বাসা বাড়ির কাজ বুঝি না, করি না, এগুলো আমি কিভাবে করবো? বললো কি না এগুলো না করলে তোমার জেলে ঢুকাই দেবো, এগুলো তোমার করতে হবে, নাহলে তোমার জেলে বেড়ে দেবো। তো এরকম করে আলী সাহেবের বাসায় একজন কাজের লোক নিয়েছিল, ওই মহিলাটারে জেলে ঢুকাই দিচ্ছে। পরে এই ডরে আমার কাজ করা লাগছে, তাদের যে এই ডরে এসে কাজ করা লাগছে। পরে আমি কই কি যে অত্যাচার, মানে যে কাজগুলো আমাকে দিত এগুলো মানে করার মতো সম্ভব না, মানে একজন মানুষ করার মতো সম্ভব না আমার। এখন আমি দেখা যায় হয়তো আমি স্বাস্থ্য হলে, কিন্তু আমার শরীরের ভিতরে কিন্তু রোগ জমে গেছে, মানে এরকম ধরনের কাজগুলো এরা দিত। পরে ঠিক আছে করি, এখন কী করবো, কাজের জন্য আসে, স্বামী নাই, আমার ছেলে মেয়ে দুইটা করতে হইব, কারণ আমার ভাইয়ের বাড়ি তো আমার ভাই বোন নাই, কেউ দুজন মারা গেছে, কারণ আমার উপরে তো দায়িত্ব, কারণ আমার এগুলো করা লাগবে, বাধ্য এইগুলো করার জন্য অনেকই করলাম। পরে আমার চাচারে বললাম যে আপনি এমন জায়গায় ফালাইলেন আমারে, এখন এরা গার্মেন্টসের বিষয় করে আর আমার বাসার কাজে লাগাই দিচ্ছে, এখন কী করবি কর, টাকা পাইতে হইলে করতো। আমি টাকা পাইতে হলে তো এরকম না, এর থেকে তো আমি বাংলাদেশেও যদি চাকরি করতাম তাও তো ভালো আছি, আমার তো এই জায়গা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। পরে এই সমস্ত কথা বলার পরে আমি বললাম ঠিক আছে আমার নেওয়ানোর ব্যবস্থা করেন, আমার পক্ষে সম্ভব না, কারণ এরা যে অত্যাচারগুলো করে এগুলো আমার সবার মতো সম্ভব না। মানে অত্যাচার বলতে খাবার দাবার, কাজের যেমন খাবার দাবারও তেমন, একটা মানুষ না খাইতে পারলে তো আর কাজ করতে পারে না। হ্যাঁ, কিন্তু এটা ঠিক আছে যে শারীরিক অত্যাচার এটা করেনি, কারণ আমাদের ভিসা লাগানো আসলো গার্মেন্টসের ভিসা, এই জন্য ওইটা করেনি, কিন্তু আমাদের গার্মেন্টসের ভিসা লাগানো আসলো দেখে এরা শুধু ওই জেলে বেড়ে দেবো, কিছু না যদি না করতে চাই তাহলে জেলে বেড়ে দেবো, পুলিশও খবর দিয়ে লয়ে আহে, যদি এইভাবে আমাদের কথা শুনতো না শুনে তোমাদের থানায় দিয়ে দেবো। মানে আপনাকে সবসময় ভয়ভীতি দেখায় কাজ করে? হ্যাঁ হ্যাঁ, এইগুলা বলে। আচ্ছা, গার্মেন্টসের বিষয়ে যাওয়ার পরে আপনাকে গার্মেন্টসে আপনি কতদিন কাজ করছেন?
গার্মেন্টসে বেশি দিন না, গার্মেন্টসে 1 মাস যাইতে যেত, 1 মাসের কাজই, আবার টাকাও ঠিক মতো দিত না। এই মাসের ডানা এই মাসে টাকা তো দিতই না। 25,000 টাকা বাদ 10,000 টাকাও দেয়নি, তাহলে কেমনি কাজ করবো? কারণ আমার কাজের হার বেশি, যেখানে যে কোনো জিনিস এখন আমি কাজ করতেছি, যদি আমি কাজের বিনিময়ে যদি পয়সাই না পাইলাম, আমি বেশি কাজ করলাম সমস্যা নেই, কিন্তু কাজের বিনিময়ে তো আমার পয়সাটা পাওয়া লাগবে, কিন্তু আমি তো সেটাই পাই না, তাহলে কেমনি? পেটে খিদা রেখে তো মুখে লাজ রেখে লাভ নেই। তাই আমার এর জন্য আমি বলছি না, আমার এখানে থাকা সম্ভব না থাকলেও তোমারে থানায় দেওয়া হইব। তাহলে আপনি কতদিন ছিলেন? 9 মাস। 9 মাসে কত টাকা বেতন পেয়েছেন? 9 মাসে মনে হয় না হলে কত টাকা পাবো, 25,000 টাকার মতো পাইছি। 9 মাসে 25,000 টাকা পেয়েছেন, আর বাকি টাকা আপনাকে দেয়নি? না। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যখন আপনি 9 মাস ছিলেন, এতে আপনার পরিবারের সাথে কি ভাবে যোগাযোগ করেছেন? কিভাবে যোগাযোগ করে? ফোনের মাধ্যমে যোগাযোগ করছি। মানে রেগুলার কথা বলতে? না, রেগুলার কথা বলতে পারিনি। ওই যে আটো বলা হয়েছে, বাথরুমের ভিতরে ঢুকে বলা হয়েছে। তারা আপনার কথা বলে না, কথা বলার এরা ওই যে বলে দিতাম, ওই ফোনে এরা যোগাযোগ করতে দেয়নি। প্রথম যে সময় গার্মেন্টস চাকরি করতে পারছি তখনই বলতে পারছি, আর বাসায় নেওয়ার পরে এরা বলতে দেয়নি, ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দেয়নি। আচ্ছা আপা, আপনি যে যখন বিদেশ যাওয়ার প্রথম কোন দেশে গিয়েছিলেন আরেকবার যদি বলেন? দুবাই যাওয়ার যে আপনি পরিকল্পনা করেছেন, তখন বাংলাদেশে আপনার কতদিন সময় লাগছে এবং কোন কোন জায়গায় যেতে হয়েছে? কিন্তু আমার না অতি দূরত্ব হয়ে গেছে। আমার যে বলছিল যে তোমার যাইতে যেতে হয়তো 6-7 মাস লাগতে পারে, কিন্তু আমার 2 মাসের ভিতরে হয়ে গেছে। আপনার কোন কোন জায়গায় যেতে হয়েছে? ওই ধানবন্ডি, ওই অফিসটার নামটা আমার মনে নাই, ওই ধানবন্ডিতে গেছি, আর পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে, আর তারপরে আর মেডিকেল করার জন্য মেডিকেল অফিসে যাওয়া হয়েছে। এই যে এই সব জায়গায় যাওয়া হয়েছে। আপনি কি ওই দালালের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন? ওই দালালের বিরুদ্ধে কিভাবে নিব? ও তো আমার চাচা লাগে, চাচা হিসাবে করছে। আরে আমি কি বলবো, লাগে রিস্তা লাগে চাচা, কিন্তু হ্যাঁ ইয়া পাইনি, হ্যাঁ গেছে ইয়াতে কয় হ্যাঁ ওয়াজ করতে গেছে, এরা বাসায় খোঁজাখুঁজি করছে, ওয়াজ করতে বাড়িতেই নেই। আপনার পরিবার থেকে তাকে কোনো কিছু জানায়নি? তার পরিবার? আমার পরিবারে এখন কি বলবো, কয় গাছের গোড়া যদি মোটা থাকে তাহলে কিছু বলা যায়। আমার তো ভাই নেই, বোন নেই, আমার মানে আমার হয়ে পক্ষ হয়ে কথাটা কি বলবো? আমার স্বামী নেই, আমার পক্ষ হয়ে কথাটা কি বলবো? তাহলে আপা, এই যে পরবর্তীতে আপনি 9 মাস চাকরি করলেন, মাত্র 25,000 টাকা বেতন পেলেন, তারপর আপনি কিভাবে আসলেন? আপনাকে তো 2 বছরের কন্ট্রাক্টে নিয়েছে, আপনি 9 মাসের মাথায় কিভাবে আসলেন? সেই আসার গল্প? আসার গল্প হলো, আমি মনে করেন এদের ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়ার পরে আমার মা কান্নাকাটি করছে, কান্নাকাটি করার পরে সে আবার টাকা ঋণ করে সে আমার জন্য পাঠাইছে বিমানের টাকা। কত টাকা পাঠিয়েছে? হ্যাঁ, বিমানের টাকা পাঠাইছে মনে করেন 15,000 টাকার মতো পাঠাইছে। তারপরে এই টাকা দিয়ে টিকিট কেটে তারপরে আসা হয়েছে। না, আবার আপনি 15,000 টাকা বাংলাদেশ থেকে নিয়ে তারপরে আসছেন। আপনার কফিল কি আপনাকে তখন সহজে ছেড়ে দিয়েছে? এরা সহজে ছাড়তে চায়নি। এরা বলছে, পরে আমি বলছি ঠিক আছে তাহলে আমার পুলিশে দিয়ে দাও, আমি পুলিশের থেকে আমি চলে যাব, আমার যদি না পাঠাও। তখন তারা রাজি হয়েছে, প্রথম রাজি হয়। তাহলে আমি বলছি ঠিক আছে আমার পুলিশে দিয়ে দাও, আমি পুলিশের থেকে আমি ওখান থেকে যাব। তখন তারা রাজি হয়েছে। মানে আপনিও যখন ভয় দেখালেন তখন আমি বলছি ঠিক আছে এখন আমার সহ্য হইতেছে না, আমাকে পুলিশে দিয়ে দাও, আমি ঠিক আছে আমি ওখান থেকে চলে যাব। আমি মনে করেন আরো একটু পাশের একজন লোক ছিল, মনে করেন একটু চালু ছিল, আমার শিখাই দিছে যে এইভাবে বলবা তাহলে তুমি যাইতে পারো। তখন কি আপনি এই যে 9 মাসে কি পুরোপুরি ভাষা শিখে? না, ভাষা আমি কিছুই জানি না। তাহলে আপনি কিভাবে বলতেন? আমি হিন্দি ভাষা জানতাম। আচ্ছা, হিন্দিতে কথা বলতেন? হ্যাঁ, আরবিয়ান ভাষা জানতাম না, হিন্দি ভাষা জানতাম। ওদের ভাষা মনে করেন ওরা ইশারাতে বললে বুঝতাম, কিন্তু মানে আমি বলতে পারতাম না। মানে একটা জিনিস বলতো তাল বা ইয়া বলতো না, এগুলো আমি বুঝতাম না এরা যে কি বলতো, কিন্তু ইশারাতে বলতো। ওদের ভাষাটা আপনি ঠিকই বুঝতেন কিন্তু আপনি বলতে পারতেন না। কিন্তু আমি হিন্দিতে, ওরা কি হিন্দি বুঝতো? হিন্দি ওরা কিছুটা বুঝে। আচ্ছা আপা, আপনাকে কি খেতে দিত তারা কি খেতে দিত? ওই সকালবেলা হয়তো ওরা রুটি খেত, চা খাইতো, আবার দেখা যাইতেছে সময়তে ভাত খেত। ভাত আবার কিসের চাইলের, ওই যে আমি বলি কিরকম জানি আলা চালের মতো ভাত আছে না, এগুলা খাইতো। এগুলো তো আর আমাদের সয় না, আমরা তো এগুলো খাইতে পারতাম বুঝছেন, এইগুলা খাবার। তো এইগুলা তো ওই যে বাঙালি পেটে তো আর এইগুলো সয় না। আচ্ছা, সম্মানিত দর্শক,
আমরা শুনলাম মানে সে কিভাবে বিদেশ গিয়েছেন, জি হয়তো একটু সুখের জন্য গিয়েছেন বা ভালো থাকার জন্য গিয়েছেন। আচ্ছা আপা, এখন আপনি কি করছেন? এখন কি করবো, এখন চলতেছি, আমি একটু কাজকর্ম করি তারপরে চলি, আমি কি করবো। আচ্ছা, এখন আপনার 2 সন্তানকে তো আপনি বলছেন পড়াশোনা করাচ্ছেন, কিন্তু তাদের এই যে পড়াশোনা লেখাপড়ার খরচগুলো কিভাবে সংগ্রহ? এখন অনেক কষ্ট করে এই চলাফেরা করতেছি, আর ওই একটু মায় দেয়, আর তো আমার আর 2টা ভাই বোন মারা গেছে, এরা একটু চালায়, বা ওই চাচার কাছে একটু চাই, আর চুলোর কাছে চাই, এভাবে চালাই। মানে আপনার আত্মীয় স্বজনদের সবার মানে সহযোগিতায় আপনি সহযোগিতায় চলছেন? একটু চলতেছি আপাতত, কতদিন আর সহযোগিতা করবো, আচ্ছা, বুঝেন না। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন একজন বিদেশ ফেরত নারীর গল্প। সে কিভাবে বিদেশ গিয়েছেন, হয়তো ভালো থাকার জন্য গিয়েছেন, কিন্তু তার কপালে সেই ভালোটা জুটেনি হয়তো। দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।